একদিকে ভারতবর্ষ আর একদিকে বাংলাদেশ। ভারতবর্ষে দাঁড়িয়ে আছেন, হাতের নাগালের মধ্যে বাংলাদেশ, কিন্তু যেতে পারছেন না। এরকমই একটা জায়গার নাম হলো টাকি। আজকে আমরা আপনাদেরকে ওই টাকিতেই ভ্রমণ করাবো। বন্ধুগণ, শুরু করা যাক টাকি ভ্রমণ। শীতকালে কলকাতা থেকে ছোট ছোট বেশ কিছু ট্যুর করা যায়। একদিনের জন্য থাকতেও পারেন, আবার দিনের দিনে ঘুরেও আসতে পারেন। প্রতিদিনের কাজের ব্যস্ততার মধ্যেখানে এই সমস্ত ট্যুরগুলো কিন্তু খুব কার্যকরী হয়। আজ 16ই ফেব্রুয়ারি 2025 এমনই একটি ছোট ট্যুরে বেরিয়ে পড়লাম টাকির উদ্দেশ্যে। কলকাতা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে টাকিতে গাড়িতে প্রায় 2 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগে। কিন্তু আমরা একটু ঘুরে এবং কিছু জায়গা হল্ট করে এবং ব্রেকফাস্ট করে গেছিলাম বলে আমাদের প্রায় 3 ঘন্টার ওপরে সময় লেগেছিল। আপনার নামটা কি দাদা? প্রথমেই হাজার ওখানে ইউটিউব ভাইরাল ডালপুরি বিক্রেতার ওখানে ব্রেকফাস্ট করলাম। এইবারে পথে একবার চা খাওয়া হল। চা বিক্রেতা ভাইয়ের স্টাইল ছিল দেখবার মতো। কিছু দেখি এগোবার পরে মানে গাড়ির টায়ারে কম হাওয়া থাকার দরুন এবার হাওয়া ভরতে হবে। এইসব নানা কারণের জন্য আমাদের অনেক দেরি হয়ে গেছে। ফার্স্ট অফ অল, কিভাবে যাবেন? শিয়ালদা থেকে প্রচুর ট্রেন আছে, চার্ট দিয়ে দেওয়া হলো। টাকি রোড স্টেশন থেকে রাজবাড়ি ঘাট মোটামুটি 10 মিনিটের মতো লাগে। টোটোতে ভাড়া পড়ে 20 টাকার মতো। যদি টাকি এক্সপ্লোর করতে চান তাহলে 15টি স্পট টোটোতে ঘুরতে 800 থেকে 900 টাকার মতো লাগে। মোটামুটি 5খানা স্পট অ্যাট দি রেট অফ 300 টাকা হিসাবে আপনারা ধরে নিতে পারেন। বার্গেনিং তো অবশ্যই করতে পারেন। আমাদের পার্সোনাল যেহেতু গাড়ি ছিল তাই এইসবের খরচাগুলো আমাদের লাগে। এবারে কোথায় থাকবে? সাধারণত টাকিতে দিনের দিনেই ফিরে আসা যায়। তবু যদি টাকিতে একদিন থাকতে চান তাহলে নদীর পাড়ে বা নদীর ধারে এই জায়গাগুলিতে থাকতে পারেন, মানে ইছামতি নদীর ধারগুলিতে আর কি। আচ্ছা, চার্টগুলো লিস্টগুলো দিয়ে দিলাম, একটু দেখে নেবেন কাইন্ডলি। এইবারে টাকিতে কি কি দেখবেন? প্রথমে টাকি রাজবাড়ি যেতে পারেন। টাকি রোড থেকে দূরত্ব 10 মিনিটের মতো। যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এই রাজবাড়িটি কিন্তু ভাড়া দেওয়া হয়। রাজবাড়ি পরিদর্শন করে এবার মিনি সুন্দরবন বা গোলপাতা ফরেস্টের দিকে যাওয়া যেতে পারে। মোটামুটি 30 মিনিটের মতো লাগে। কিছুটা দেরিতে টাকিতে পৌঁছানোর জন্য আমরা জোড়া শিব মন্দির, ত্রিশক্তি মন্দির, ইছামতি নদীতে বোটিং এইগুলি দেখতে পারিনি। ইছামতি নদীতে রিজার্ভ বোটিংয়ের চার্জ মোটামুটি 1 ঘন্টার জন্য 2 থেকে আড়াই হাজার টাকার মতো লাগে। মোটামুটি 10 জনের মতো একটি বোটে আপনারা যেতে পারেন। এরপরে সময় থাকলে ধান্যকুড়িয়া গাইনমেনশন বা ক্যাসেলে যেতে পারেন। কলকাতা ফরেস্টের থেকে এই গ্যান ক্যাসেল 1 ঘন্টার মতো লাগে। খুব সুন্দর জায়গা। কিছুটা সময় থাকলে এখান থেকে আপনারা 15-20 মিনিটের দূরত্বে বল্লভপুর রাজবাড়ি এবং গাইন রাজবাড়িতে যেতে পারেন। প্রথমেই বলে রাখা যাক যে টাকি রাজবাড়িতে প্রবেশ মূল্য 10 টাকা পার হেড। সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি এটা খোলা থাকে। ঢুকতে পারবো তো নাকি? ঢুকতে পারবো? টাকির রাজবাড়ির ইতিহাস প্রায় 400 বছরের পুরনো।
জানা যায় ভবানী দাস এই টাকির রাজবাড়ি প্রতিষ্ঠা করেন। এরপরে বংশানুক্রমে 4 শরিকে বিভক্ত হয়ে মুন্সি বাড়ি, পূবের বাড়ি, উত্তরের বাড়ি এবং পশ্চিমের বাড়ি হিসাবে এই রাজবাড়িগুলির নাম পাওয়া যায়। বছরে দারুণ ঐতিহ্য ছিল এক সময়কার। সে তো ছিলই। প্রায় ভগ্নাবস্থা থেকেও এই টাকির রাজবাড়ি দেখলে এক সম্ভ্রমের অনুভূতি হয়। কত যে গৌরবগাথা, আনন্দ, বেদনা, সৃজনশীলতা, নির্মাণ শৈলীর স্মৃতি জড়িয়ে থাকে এই সমস্ত প্রাচীন জমিদার রাজবাড়িতে, তার অনুভূতি যেন এখনো আমরা ফিল করতে পারি, শিহরিত হতে হয়। এই টাকি পূবের রাজবাড়িতে রাজ্য ছাড়িয়ে বিভিন্ন রাজ্যের বিভিন্ন পর্যটকরা এখানে যেমন প্রাচীন ঐতিহ্যকে সামনে থেকে দেখতে পাবেন, তেমনি অন্যদিকে চট, বাঁশ, বেতের তৈরি হারিয়ে যাওয়া কুলো, তালপাখার পাখা আর টাকির গামছা সহ বিভিন্ন হাতের কারুকার্য খচিত জিনিসও দেখতে পাবেন। দুর্গোৎসব ঘিরে, বিশেষ করে বিসর্জনকে ঘিরে এমনিতেই ভিড়ে ভেঙে পড়ে টাকি। এবার পুরো দুর্গোৎসব ঘিরেই এখানে বিভিন্ন ধরনের পর্যটন ব্যবসা গড়ে তোলার চেষ্টা শুরু হয়েছে। টাকিতে যে জমিদার বাড়িগুলি ছিল তার মধ্যে একমাত্র পূবের বাড়িতে এখনো দুর্গাপূজা হয়। স্থানীয় মানুষের কাছে এবং পর্যটকদের কাছেও জমিদার বাড়ির পুজো হিসাবে পূবের বাড়ি অত্যন্ত আকর্ষণীয়। শোনা যাচ্ছে এই আবেগকেই নাকি পর্যটন ব্যবসার কাজে লাগাতে চাইছেন অনেকে। এখানকার পুজো আনুমানিক 300 বছরের পুরনো। পুজোর রীতির এখন কিছু বদল হয়েছে, যেমন আগে 108টি পাঠা ও একটি মহিষ বলি দেওয়া হতো, তা কমে আসে। 2017 সাল পর্যন্ত এখানে নাকি একটি করে পাঠা বলি হয়েছে। শতাব্দী প্রাচীন হাড়িকাঠ, খাড়া এখনো রয়েছে, তবে 2018 সাল থেকে পশু বলি প্রথা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন অষ্টমীর সন্ধি পূজায় চাল কুমড়ো বলি হয় হাড়িকাঠে। একচালা প্রতিমা হয়, রথের দিন কাঠামো পুজো হয়, জমিদার বাড়ির ঠাকুর দালানেই ঠাকুর তৈরি করা হয়। এই রাজবাড়ির পেছন দিকে একটি বড় বাগান ও পুকুর আছে। রাজবাড়ি পরিদর্শন করে এবার মিনি সুন্দরবন বা গোলপাতা ফরেস্টের দিকে আমরা এগিয়ে চললাম। মোটামুটি 30 মিনিটের মতো লাগে। ডাইরেক্ট গাড়ি নিয়ে কিন্তু এখানে যেতে পারবেন না। লোকাল বাড়িগুলোতে, মানে ওখানকার যারা যে বাড়িগুলো আছে ওখানে গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে। 50 থেকে 100 টাকার মতন নেয়, 1-1.5 ঘন্টার মতো। কার পার্কিংয়ের থেকে অটোতে মিনি সুন্দরবন যেতে 10 মিনিটের মতো সময় লাগে। আমরা এই রাস্তা দিয়ে 100 টাকা ভাড়া নেয় ফুল অটোর জন্য। আমরা যেখান থেকে গাড়ি রাখলাম সেখান থেকে বলছে 5 মিনিটের পর হেঁটে, অটোতেই মোটামুটি হয়ে গেছে 8-10 মিনিট। বিউটিফুল ব্যাপার। আমরা যেটা মিস করে গেছি সেই টাকির বিখ্যাত জোড়া শিব মন্দির আপনারা এই মিনি সুন্দরবনে আসার আগে দেখতে পারেন। এটা হলো গিয়ে স্পট, বিএসএফ এখান থেকে নিয়েছিল। এটা আমাদের এখানে টিকিট কাউন্টার। এবারে আমরা গেলাম মিনি সুন্দরবনের দিকে। মিনি সুন্দরবন কিন্তু বিএসএফ এরিয়া। যে কোনো একটি অরিজিনাল আইডি, মানে ভোটার কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে এবং জমা রেখে এবং তার পরিবর্তে টোকেন করিয়ে কিন্তু এখানে প্রবেশ করতে হয়।
প্রবেশ মূল্য 10 টাকা পার হেড। আচ্ছা, যেতে যেতে পথে ডাবের জল খেলাম, বেশ মিষ্টি ছিল। এগুলো 40 টাকা, এগুলো 50 টাকা, ওগুলো 60 টাকা। ঠিক আছে? ঠিক আছে। আমি 40 টাকা টাকা মিনি সুন্দরবনে খুব ভালো গুড়, মধু এগুলো কিন্তু পাওয়া যায় না। এই হলো গিয়ে মিনি সুন্দরবন যাওয়ার বিচ। এই পথে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এদিকে গোলপাতা ফরেস্টের নাম কেন হয়েছে গোলপাতা, তার কারণ হিসাবে জানা যাচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভে পাওয়া একটি সাধারণ নিপা পাম গোলপাতা উদ্ভিদ থেকে এই বনের নাকি নাম হয়েছে। গোলপাতা ফরেস্টের ভেতরে আমার খুব পছন্দের ঘটি গরম খেলাম। আর একটা ব্যাপার হলো, এখানে একটি দোকান আছে যেখান থেকে যদি আপনি খাবার কেনেন তাহলে আপনাকে বিনা পয়সাতে দূরবীন দিয়ে বাংলাদেশের বর্ডার দেখতে দেবে। এটা বেশ ভালো লাগে। ওটা কি বাংলাদেশ নাকি? এই গোলপাতা বা মিনি সুন্দরবন থেকে বাংলাদেশের বর্ডার দেখতে পাওয়া যায়। এক অপূর্ব অনুভূতি অনুভব হয় যখন হাতের নাগালের কাছে একটি দেশের থেকে সম্পূর্ণ অন্য আর একটি দেশ দেখা যায়, কিন্তু উপযুক্ত আইনি অনুমতি ছাড়া এখানে প্রবেশ করা যায় না। এটা হলো গিয়ে অন্য আর একটা রাস্তা। আমি ওদিকটায় আমরা দেখে এলাম নদীর পার, আর এদিকটায় কি আছে জানি না। একটু এখনো বলতে পারছি না। এদিকটায় কি আছে জানি না, এখনো যাচ্ছি। চারিদিকে সবুজের সমারোহ। ঘন জঙ্গলও আছে, সে তো আছে। জঙ্গল মোটা ঘনই খুব। উঠতে পারবে সময়? আমি সিঁড়ি ভাঙতে পারবো না। ঠিক আছে, ছেড়ে দাও। তোমরা যাও, আমি দাঁড়িয়ে আছি। এই মিনি সুন্দরবনে একটি ওয়াচ টাওয়ার ও আছে। এই ওয়াচ টাওয়ার থেকে দারুণ একটি প্যানোরামিক সিন উপভোগ করা যায়। এক কথায় শান্ত, মানে নিরিবিলি পরিবেশ, জঙ্গল উপভোগ করার জন্য এই ফরেস্ট একটা আদর্শ জায়গা। ওয়াচ টাওয়ারে যদি একটু গলা ভিজিয়ে নেওয়ার জন্য দরকার পড়ে তাহলে চা, ঠান্ডা পানীয় এগুলো কিন্তু এখানে আপনারা খেতে পারেন। যাওয়া যায়, দেখতে ভিতরে যাও। কি দেখি তো? ইছামতিকে পাশে রেখে এবার আমরা চললাম মধ্যাহ্ন ভোজনের জন্য। একটি মানানসই হোটেল খুঁজতে আমাদের বেশ কিছু সময় লেগেছিল। খোঁজাখুঁজির পর ঘরে বাইরে বলে একটি রেস্টুরেন্টে এলাম। বেশ সুন্দর হোটেল, খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি বেশ পকেট ফ্রেন্ডলি। এটা আপনারা ট্রাই করতে পারেন। ঠিকঠাক দিয়েছিলাম তো। চিকেন কারি। এটা নাম্বারটা এখন একটু বললাম। এখানে বেশ ভালো মতো লাঞ্চ করে এবার যাওয়া হলো ধানকুড়িয়া গেইন ম্যানশন বা ধানকুড়িয়া গেইন ক্যাসেলের দিকে, গায়ন ক্যাসেলের দিকে। টাকি সড়ক ধরে একটু এগোলেই আছে গায়েন দুর্গ বা গায়েন বাগানবাড়ি। বাগানবাড়ির সামনে ঢুকতে বিশাল বড় গেট, এবং গেটের ওপর তাকালে দেখা যায় সিংহের সাথে দুইজন পুরুষ লড়াই করছে। এই ভবনটি কলকাতা থেকে 52 কিলোমিটার দূরে উত্তর 24 পরগনা জেলার ধান্যকুড়িয়ার গ্রামে অবস্থিত। 1700 সালের মাঝামাঝি সময় জগন্নাথ দাস ও তার পরিবারের সাথে এখানে বসতি স্থাপন করেন। দাসের পর অনেক ব্যবসায়ী তাদের পরিবার নিয়ে এই অঞ্চলে চলে আসেন। তাদের মধ্যে ছিলেন গায়েন, সাউ ও বল্লভ পরিবার। এই পরিবারগুলি ব্রিটিশদের সাথে ব্যবসা করতেন এবং তারাই এই ভবনগুলো তৈরি করেন। এই গায়েন দুর্গ বা বাগানবাড়ি নির্মাণ করেন মহেন্দ্রনাথ গায়েন। দায়িত্ব কিন্তু সামনে থেকে বেরিয়ে আসো।
গায়ের ম্যানশনটির অবস্থা এতটাই খারাপ যে আমি যখন এখানে এলাম এবং বললাম যে ভেতরে যাবো কিনা, তো স্থানীয় লোকেরা বললেন যে আপনার দায়িত্বে আপনি যেতে পারেন। এই 250 বছরের পুরনো ক্যাসেল যে কোনো সময় বিপদ ঘনিয়ে আসতে পারে, মানে ভেঙে পড়তে পারে। আমি যখন ওখানে গেছিলাম তখন বেশ কিছু আসবাবপত্র ওখান থেকে সরানো হচ্ছিল। গ্রীষ্মকালে এই রাজবাড়ি বা দুর্গে এসে অনেক সময় ব্রিটিশ সাহেবরা ছুটি কাটাতেন। দুর্গের সামনেই রয়েছে একটি পুষ্করিণী আর রয়েছে বিশাল বড় জায়গা। একসময় এই বাগান ছিল, এখন গাছপালা প্রচুরই আছে, কিন্তু সেই অর্থে বাগান আর নেই। আদৌ আর এই ক্যাসেলের রক্ষণাবেক্ষণ হবে কিনা তা ঠিকমতো বোঝা গেল না। তবে স্থানীয় লোকেরা বলছিলেন যদি গভর্নমেন্ট হাতে নেয় তাহলে হয়তো হলেও হতে পারে। বল্লভ রাজবাড়ি ধানকুড়িয়ার একটি বিখ্যাত জমিদার বাড়ি। স্থানীয়রা এই বাড়িটিকে পুতুল বাড়িও বলে। এই প্রাসাদটি প্রায় 200 বছর আগে শ্যামচরণ বল্লভ তৈরি করে। এখানকার উপরের ওই করিডোরে নাকি অনেক অনেক পুতুল দেখতে পাওয়া যায়, এর জন্য এর নাম নাকি আবার পুতুল বাড়ি। এটি একটি দ্বিতল বিশিষ্ট বাড়ি এবং এর ছাদে আকর্ষণীয় মূর্তি রয়েছে। প্রাসাদের ভেতরে বিস্তৃত কাঠের কাজ, রঙিন কাচের জানলা এবং সুন্দর টাইলসও নাকি দেখতে পাওয়া যায়। আমরা ওখানে ভেতরে ঢুকতে পারিনি। প্রবেশ পথের ঠিক ওপরে একটি স্কুটো ময়ূর রয়েছে। স্কুটো কি বলে আমি জানি না। আর শোনা গেল যে দুর্গাপূজার সময় ছাড়া এই রাজবাড়িতে প্রবেশ নিষিদ্ধ, সুতরাং ভগ্ন মনোরথে ফিরতে হলো। আর এর থেকে বেশি আর কিছু ইনফরমেশন আমরা পেলাম না। গাইন বাড়ি ভেতর পর্যটকরা প্রবেশ করতে পারে না, কারণ এখনো এই পরিবারের সদস্যরা এখানে বসবাস করেন। এখনো এই পরিবার মহাসমারোহে দুর্গাপুজো করেন। শোনা যায় অনেক জনপ্রিয় চলচ্চিত্রের শুটিংও হয়েছে এই দুর্গে। এটা খোলা থাকে কখনো না? হ্যাঁ, সরস্বতী দিন খুলেছিল। অনলি সরস্বতী পূজার দিন? হ্যাঁ, আর ওইখানে একটা অনুষ্ঠান হয়, সেই মানে এমনি খোলা থাকে না? বিকেল 5:30 নাগাদ আমরা কলকাতার উদ্দেশ্যে ফিরে চললাম। টাকি থেকে বেরোনোর মুখেই এত জ্যামজট ছিল যে ওটা পেরোতেই প্রায় 45 মিনিট সময় লেগে গেল। তবে সন্ধ্যা কলকাতা যে মানে কি বৈচিত্র্য, কি যে সুন্দর লাগে, সত্যি মানে তিলোত্তমা। আসার সময় নিউ টাউনের বিশ্ববাংলা গেট খুব কাছ থেকে দেখলাম। সত্যি বলতে কি ওই সাইডটাতে আমাদের খুব বিশেষ যাওয়া হয় না, তাই 2019-এর এই ফেব্রুয়ারি মাসে কিন্তু এই 55 মিটার দীর্ঘ এই অপূর্ব সুন্দর গেট বা তোরণটি নির্মিত হয়েছিল। এই গোল বলয়টির মধ্যে আবার একটি রেস্তোরাঁও আছে, দারুণ দুর্ধর্ষ সুন্দর দেখতে করেছে। লিফট সব কিছুই আছে উপরে ওঠার জন্য। যাই হোক, প্রায় 9টা নাগাদ আমরা বাড়িতে এসে পৌঁছলাম। সব মিলিয়ে বন্ধুরা বেশ সুন্দর একটা দিন উপভোগ করলাম। শুভরাত্রি বন্ধুরা।